আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন, ৩৯ লাশ উদ্ধার, দগ্ধ শতাধিক। গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ৭ নারী শিশুকে। সরকারের অব্যবস্থাপনার কারণে লঞ্চ দুর্ঘটনায় এত প্রাণহানি, অভিযোগ বিএনপির। গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম না বাড়ানোর দাবি। ইউপিতে ব্যাপক সহিংসতায় নির্বাচনী সিস্টেমই প্রশ্নবিদ্ধ, জনমানুষের প্রতিনিধিত্ব করছেন না ব্যবসায়ী এমপিরা, ক্ষোভ রেহমান সোবহান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনে এ পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ ২ শতাধিক যাত্রীর মধ্যে গুরুতর ৭০ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অবস্থানকালে এমবি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চের ইঞ্জিন রুমে থাকা তেলের ব্যারেল থেকে আগুনের সূত্রপাত। পরে লঞ্চে থাকা চায়ের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পুরো লঞ্চে অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। লঞ্চটা মাঝখানে ছিল, বুঝছেন? ঠিক যখন আগুনটা 10 মিনিট আগে মনে করে হঠাৎ করে লঞ্চটা তীরের কাছাকাছি চলে গেছে। আমার যে বাচ্চাটা না, ওটা 6 মাস বয়স, বেশি বয়স না, বুঝছেন? ওই লোকটারে বলছি, উনি কোলে নিয়ে ঘুরছে, বুঝছেন? যদি একটু কাইলে পারেন আমার এখন পর্যন্ত নিহত কাউকে আমরা পাইনি এবং অনেকের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখান থেকে অনেককে বরিশালে রেফার করা হয়েছে। আমাদের পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ এখনও ঘটনাস্থলে আছে। বাকিদের আরও উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আগুন লাগার পর অনেক যাত্রী নদীতে লাফিয়ে পড়ে, তবে কেবিনগুলোতে থাকা বেশিরভাগ যাত্রী ছিল ঘুমিয়ে। তাই জেগে থাকা যাত্রীদের হতাহতের সংখ্যা কম হলেও কেবিনে থাকা যাত্রীরাই বেশি মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, লঞ্চে থাকা ৫০০ যাত্রীর মধ্যে ২০০-র বেশি দগ্ধ হয়েছে। করে বাজাতে পারবার না, তুমি পায়াটা লাভ দাও। আমি লাভ দিতে যে আমি লজ্জারিয়ে বাড়ি খাবার পারে আমি ছেড়ে দিয়েছি, হাত দিয়া পারি নাই আমার বাড়ি আমি রাখতে। ফিশিং বারবার বন্ধ হয়ে যেতেছে। আমরা স্টাফে ঢুকি, আমার পাশেই সিরিয়ালে ওই ভাইয়া এরকম যে বন্ধ হয় কা কয় কুয়াশা কারণে আমরা আবার দৌড়ি সাইড পেছন দৌড়ি যাই, জানলা খুঁজে দিই, কোনো কুয়াশা নাই। ফায়ার সার্ভিসের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত কয়েকজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ৭০ জনের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। গুরুতর অবস্থায় ৩ শিশু ও ৪ নারীকে ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশঙ্কাজনক থাকার সম্ভাবনা আছে, কারণ আমরা তো এখানে আসার পরে দ্রুত ভর্তি করে উপরে পাঠিয়ে দিচ্ছি। এখানে কম পড়া বা বেশি পড়া সব ধরনের রোগী আছে, তো বেশি পড়া রোগীদের ভিতরে আশঙ্কাজনক থাকার সম্ভাবনা আছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের অব্যবস্থাপনা ও তদারকির অভাবে ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় এত হতাহত হয়েছে। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী ছিল লঞ্চটিতে, যা দেখার কেউ ছিল না। নৌ পরিবহনে দুর্বৃত্তদের দাপট বলেই কোনো নিয়ম শৃঙ্খলার তোয়াক্কা করা হয় না, আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই প্রতিফলন। সর্বত্র সরকারি দলের দৌরাত্বের কারণেই সাধারণ মানুষের জীবনহানি সহ প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এখন মধ্যম ও নিম্ন আয়ের মানুষের সংসারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে। সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ, সার ও গ্যাসের দাম বৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে জনগণকে নিঃশেষ করে দেওয়া। আপনারা জানেন যে কয়েকদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, অথচ বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগতভাবে কমে এসেছে। এখন দেশে বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন করা হলে মানুষের জীবন যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হবে।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুযোগের দাবিতে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চলছে বিএনপির সমাবেশ। সকাল থেকে গাজীপুর মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এ সময় বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশ নেয়ার সুযোগের দাবি জানান তারা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে তৃণমূলে দলের কার্যক্রম ও আন্দোলন নিয়ে নির্দেশনা দিতে পারেন নেতারা। গাজীপুরে বিএনপির সমাবেশে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সেখানকার সবশেষ অবস্থা জানতে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, গাজীপুরে বিএনপির এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? শাকের, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড সহ গাজীপুরের বিভিন্ন উপজেলা, কাপাসিয়া, শ্রীপুর, মাওনা সহ বিভিন্ন আপনার উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে শহীদ বরকত স্টেডিয়ামের আপনার এসে হাজির হয়েছেন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশে। আর কিছুক্ষণ আগেই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় নেতারা সেখানে বক্তব্য রাখবেন সমাবেশে। যারাই এখন স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন সবার একটাই চাওয়া, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের প্রতি তারা দাবি জানিয়েছেন এবং সেজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দর প্রতি তারা আরও যে দাবি জানাচ্ছেন সেটি হচ্ছে যে যাতে এই সরকারকে বাধ্য করতে একটি কঠোর কর্মসূচি নিতে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। জেলায় জেলায় সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো আজ 6টি জেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুর, ভোলা, গাইবান্ধা সহ নোয়াখালী সহ 6টি জেলায় এটি অনুষ্ঠিত হচ্ছে। 30 ডিসেম্বরের মধ্যে 32টি জেলায় সমাবেশ করার কর্মসূচি রয়েছে বিএনপির। তো আর কিছুক্ষণ পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থলে উপস্থিত এবং আগামী দিনের তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন গাজীপুর সহ সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে। আর শাকের, এই ছিল গাজীপুর থেকে শেষ খবর। জাহাঙ্গীর, ধন্যবাদ। গাজীপুরে বিএনপি সমাবেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রচারণাকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীর বাড়ি ও তার কর্মী সমর্থকদের দোকানঘর ও গাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় ওই প্রার্থীর কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রায় 4 ঘন্টা অবরোধ করে রাখে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে ঘটনাটি ঘটে। ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নূর আজম চৌধুরী রাজন জানান, রাতে আনারস প্রতীকের কর্মী সমর্থকরা কামারের হাট এলাকায় ভোটারদের মধ্যে অর্থ বিতরণের চেষ্টা করলে তার কর্মীরা বাধা দেয়। এতে তারা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। তারা কয়েকজন সমর্থকের দোকান, প্রতিবন্ধী বিদ্যালয় ও একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও জানান তিনি। পরে তার বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সুনামগঞ্জে গত 3 ধাপের নির্বাচনে 36টি ইউনিয়নের মধ্যে 25টিতে হেরেছে নৌকার প্রার্থীরা। এতে চরম বিরোধ শুরু হয়েছে জেলা আওয়ামী লীগে। এক পক্ষের অভিযোগ, টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হচ্ছে অযোগ্যদের। আরেক পক্ষ বলছে দলের বিপক্ষে কাজ করছে স্বার্থান্বেষীরা। এবার যেটা মনোনয়ন বাণিজ্য হয়েছে সেটা সব কালে সব ধরনের দুর্নীতিকে তারা পিছনে ফেলে দিয়েছে। এই কয়েকদিন আগে দেখলাম যে ইউনিয়নের নির্বাচনও সুনামগঞ্জে মানে সবাই ফেল। এইটা তো মেনে নেওয়া যায় না। অযোগ্য লোকের হাতে যদি কিছু দেওয়া হয়, এই রেজাল্ট এটা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে বাণিজ্যের অভিযোগ করেছেন সুনামগঞ্জ আওয়ামী লীগের এই 2 নেতা। গত 3 ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার 4 উপজেলার 36টি ইউনিয়নের মধ্যে 25টিতেই হেরেছে নৌকার প্রার্থীরা। এতে চরম ক্ষুব্ধ তারা। অযোগ্য প্রার্থী নির্বাচনের কারণে 4র্থ ও 5ম ধাপেও দলের প্রার্থীদের পরাজয়ের সংখ্যা জানিয়েছেন নেতারা। মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে
এই ওদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেজন্য আমাদের আওয়ামী লীগের আজকে ভরাডুবি। অদৃশ্য শক্তি ব্যবহৃত হইয়া যেন মানে সমাজের কিন্তু অত্যন্ত বিতর্কিত মানুষ কিছু কিছু এলাকায় মনোনয়ন পেয়েছে নৌকার, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। জেলা আওয়ামী লীগের সভাপতি অবশ্য মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুষছেন মন্ত্রী এমপিদের সমন্বয়হীনতাকে। আওয়ামী লীগ দল এবং এমপিদের মধ্যে সমন্বয় নাই, যারা দলের জন্য কোনো ত্যাগ নাই, এদের মায়া নাই, এরা বলার তো কোনো লাগাম নাই। সুনামগঞ্জের 12টি উপজেলার 87টি ইউনিয়নে ধাপে ধাপে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, জাতীয় সংসদে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে, যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে না। অর্থনীতি সমিতি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, সুশাসন ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকলে অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছায় না। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক সহিংসতার নির্বাচনী সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করছে। অর্থনীতির ব্যাপক উন্নতি হলেও বঙ্গবন্ধু মানুষের মুক্তির যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেখান থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। নির্বাচনী পদ্ধতি ঠিকমতো কাজ করছে না, স্বল্প আয়ের মানুষের বিচার প্রাপ্তিও অনিশ্চিত হয়ে পড়েছে। অধ্যাপক রেহমান বলেন, ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন নেই, কম সুদে ঋণ নিয়ে টাকা ফেরত দেয় না অনেক বড় ব্যবসায়ী। It is a question of who are we represented by, not just at the level of the Jatiyo Samsad, but going down all the way to the Union Parishads. At virtually all levels now, elective offices are being occupied by people with a business background. মালদ্বীপ সফরে আজ প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে ইস্কান্দার স্কুল অডিটোরিয়ামে হোটেল জিন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজধানী মালেতে মালদ্বীপের প্রেসিডেন্টের জেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ সালিহর সঙ্গে দ্বিপক্ষীয় রুদ্ধদ্বার বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। তাদের উপস্থিতিতে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া উন্নয়ন সংক্রান্ত 3টি চুক্তি সই হয়। বন্ধুত্বের স্মারক হিসেবে মালদ্বীপকে বাংলাদেশ উপহার দেয় 13টি সামরিক যান। এদিন মালদ্বীপের সংসদে দেয়া ভাষণে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে লাভ নেই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ইসলাম ধর্মের কোনো পার্থক্য এদেশে নেই। জঙ্গিবাদ বারবার মাথাচাড়া দিতে চাইলেও সব ধর্মের মানুষ মিলে তা দমন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাই সামি জানান, ধর্মনিরপেক্ষতা বাংলাদেশ এবং ভারতকে পৃথিবীর সব দেশ থেকে আলাদা করেছে। বিদায়ী বছরে করোনা মহামারীতে থমকে থেকেছে দেশের রাজনৈতিক অঙ্গনও। বছরের শেষ দিকে বিধি নিষেধ শিথিলের পর রাজনীতি মাঠে আসতে থাকে স্বাভাবিকতা। মাস কয়েকের এই সময়টাতে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সহ নানা ইস্যুতে মাঠ গরমের চেষ্টা করে বিএনপি। পালন করেছে গৌরবের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও। করোনা বছর জুড়েই অনেকটা স্থবির করে দিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড। তবে বছরের শেষ দিকে মাঠের রাজনীতিতে সরগরম ছিল বিএনপি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিদায়ী বছরের বেশিরভাগ সময় উদ্বেগ উৎকণ্ঠায় পার করেছে দলটি। এপ্রিলে করোনা শনাক্ত হয় বেগম খালেদা জিয়ার। প্রায় 2 মাস চিকিৎসা শেষে ফিরেন গুলশানের বাসায়। শারীরিক নানা জটিলতায় তাকে ফের নিতে হয় হাসপাতালে।
বছরের শেষ সময়টা হাসপাতালের সিসিইউতেই কেটেছে সাবেক প্রধানমন্ত্রীর। লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ নিতে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন, মিছিল, সমাবেশ, গণ অনশনের মতো বিভিন্ন কর্মসূচিতে সোচ্চার বিএনপি। এখন পর্যন্ত বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুযোগ না পাওয়ার ইস্যুতে নিয়মিত শোডাউন সহ ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে যাচ্ছে বিএনপি। আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি থেকে বিরত বিএনপি। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ বছর জুড়ে নানা ইস্যুতে বিক্ষোভ কর্মসূচিতে সীমিত ছিল দলটি। এ নিরুত্তাপ রাজনীতিতে কিছুটা উত্তাপ ছড়ায় কয়েকটি কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ। আমাদের সমাবেশ শেষ হওয়ার হয়তো আর মিনিট 2 বাকি ছিল। প্রধান অতিথির বক্তব্য, পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দীর্ঘদিন পর বিদায়ী বছরে নির্বাহী কমিটি সভা করে বিএনপি। টানা 6 দিনের ওই সিরিজ বৈঠকে নিজেদের রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করে দলটি। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর কাজেও মনোযোগ দেয় বিএনপি। নতুন নেতৃত্ব এনেছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে। প্রত্যাশা অতীতের ব্যর্থতা কাটানো। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব, সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম। এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে। 2012 সালে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে হারায় বিএনপি। অনিবার্য নিয়তি মৃত্যুতে আড়াল হয় এক বর্ণাঢ্য রাজনীতিকের জীবনের। বিদায়ী বছরে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি। স্থানীয় নির্বাচনের মতো বর্জন নয়, নিরপেক্ষ সরকারি দাবি আদায় করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেতে চায় দলটি। সামনের বছরে গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির চ্যালেঞ্জ বলে জানান নেতারা। 22, 23, 24, 25 যাই বলেন না কেন, ভবিষ্যতে আমাদের আকাঙ্ক্ষা তো একটাই, সেটা হলো যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সে স্বপ্ন বাস্তবায়ন। যে সাহসিকতা বুকে নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমি বিশ্বাস করি বাংলাদেশে এখনও লক্ষ কোটি তরুণ যুবক তারা তেমনি সাহসিকতা নিয়ে আমাদের এই দেশটাকে আবার গণতান্ত্রিক, মর্যাদাবান, বৈষম্যহীন একটা রাষ্ট্রে পরিণত করবে। 2021 সালে এটাই আমার প্রার্থনা। দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে থাকলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বর্ণাঢ্য নানা কর্মসূচির আয়োজন ছিল চোখে পড়ার মতো। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে চালের দাম প্রতি বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। সুখবর নেই ডাল, আদা, রসুন ও তেলের বাজারেও। আমনের ভরা মৌসুমেও প্রতি সপ্তাহে চড়ছে চালের বাজার। বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে চালের দাম। 2 সপ্তাহ আগে চালের দাম বাড়তি। আপনার মিনিকেট আমরা আগে 58 টাকা কিনছি, এখন কিন্তু আমাদের 60 টাকা 61 টাকা কেজি। আপনার কেজিতে 3 টাকা থেকে 4 টাকা এরকমে। আর 28 সালে আমরা আগে কিনছি আপনার হলো 42 টাকা, এখন 46-47 টাকা কিনতেছি আমরা। সিজনে চালের দাম কমে, কিন্তু উল্টা আরো বস্তা 100-150 টাকা বেড়ে গেছে। এটা কারণ একমাত্র মিল সিন্ডিকেট করে তারা দাম বাড়ায় দিছে। তারা আমাদের অজুহাত দেখা ধানের দাম বেশি, আসলে ধানের দাম বেশি না। বাড়তি দামে কিনবো না, তারপর নিয়েন না, কিন্তু বাধ্যকতা বিক্রি করার জন্য তো আনতেই হয়, তাই বাড়তি দামে আইন না, বাড়তি দামে বিক্রি করা লাগতেছে। সুখবর নেই ডাল, আদা, রসুন সহ নিত্য পণ্যের বাজারে। 1 কেজি মসুরি ডালের পর 8 থেকে 10 টাকা করে বাড়ছে। 1 কেজি রসুনের 10 থেকে 15 টাকা বাড়ছে এবং পোলাও চাল 1 কেজিতে পর 8 থেকে 10 টাকা করে বাড়ছে। আয়ের সাথে ব্যয়েরই আমাদের তো আমরা কুলাতে পারছি না, আর কি মুদ্রা কথা আমরা কুলাতে পারছি না। ডে বাই ডে আমরা মানে একদম এত পেরেশানি যে জিনিসপত্রের দাম কোনোটা একবার বাড়লে আর কমে না, প্রতিনিয়ত বাড়ছে, একদিনের চেয়ে আর একদিন বাড়ছে। আমাদের জন্য এখন খুবই সমস্যা হয়ে যাইতেছে, কারণ আমরা তো এই যে বললো মধ্যবিত্ত, আমাদের আয় লিমিটেড কিন্তু ব্যয় অনেক বেশি। সপ্তাহের ব্যবধানে দেশি মাছ কেজিতে বেড়েছে 100 থেকে 120 টাকা।
ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকা। গত সপ্তাহে বিক্রি করছে এটি 1200, 1250। এই সপ্তাহে বিক্রি করতেছি 1400, 1450। চাঁদপুরে মাছের রেট অনেক বাড়তি। দেশি শিং মাছ মনে করেন যে এখন 1000-1100 টাকা কেজি, চাষেরটা মনে করেন যে 500-600 টাকা কেজি। দেশি কই মাছ আগে বিক্রি করতাম এটি 600 টাকা কেজি, আর এই বছর 1200-1300 টাকা কেজি কই মাছ। শোল মাছ অন্য বছর বেচতাম 500 টাকা কেজি, 400 টাকা কেজি, এই বছর 800 টাকা কেজি। প্রতি কেজি 20 টাকা, বয়লার 22 টাকা, পাকিস্তানি 22 টাকা, দেশি 22 টাকা, সব মুরগির দাম বাড়তি। মানে খাদ্যের দাম বেশি, মুরগি খামারের দাম বাড়াই দিয়েছে। কাঁচামালের সিজন হিসাবেও কিন্তু কাঁচামালের দাম অত্যন্ত বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিস যে হারে দাম বাড়ছে হু হু করে, সে হারে আসলে আমরা ক্রয় করতে হিমশিম খাচ্ছি। শীতের মৌসুমের সবজি বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 30, ফুলকপি 30 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 50 টাকায়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।